নমস্কার, আমি প্রভাত, আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতুরে গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের গল্পটি হলো খগেন্দ্রনাথ মিত্রের লেখা মমির জীবন্ত হাত। এই গল্পটির দ্বিতীয় খণ্ড পাঠ করে আজ আপনাদের আমি শোনাবো। শুরু করছি মমির জীবন্ত হাত। পরদিন আমার আরও জিনিসপত্র পাঠিয়ে দিলাম। বাকি রইল কেবল রাজকুমারীর হাতখানি, সঙ্গে কয়েকটা কাঠের খালি বাক্স ও আমার একটা বড় পোর্টম্যান্টো। যথারীতি দিন শেষ হয়ে নগরীর প্রসাদ শ্রেণীর মাথায় সন্ধ্যা ঘনিয়ে এলো। আর একটু পরেই সে অন্ধকার দূর করে উঠল চাঁদ। আমার হাতে তখন আর তেমন কোনো কাজ নেই। মন বিষণ্ণ, কারণ কাল থেকে আর ওই গৃহ ও হাতের সঙ্গে আমার কোনো সম্বন্ধ থাকবে না। আমি বারবার হাতখানিকে দেখতে লাগলাম। রক্তে সেখানা ভেসে যাচ্ছে। মনে হতে লাগলো থিবিসের বিশাল প্রান্তরে নাইলের তীরভূমিতে রাজকুমারীর মৃতদেহটি যেন পড়ে আছে, আর তার দক্ষিণ হাতখানি সদ্য কেটে এনে আমার সামনে এই মখমলের গদির উপর রাখা হয়েছে। ক্রমে রাত গভীর হলো। ঘরের চিমনিতে সন্ধ্যা থেকেই আগুন জ্বলছিল। আমি তাতে আরো কাঠ দিয়ে প্রখর ও প্রদীপ্ত করে দিলাম, যাতে রাজকুমারীর হাতখানি নিঃশেষে পুড়ে ছাই হয়ে যায়। আকাশে তখন জ্যোৎস্নার বন্যা এসেছে, নগরীও তখন তন্দ্রা নেমেছে। আমার ঘরে সন্ধ্যা থেকেই কোনো আলো জ্বালেনি। খোলা জানালা পথে জ্যোৎস্না এসে শূন্য ও নিস্তব্ধ ঘরখানির মেঝেই ঘুমিয়ে আছে। এই আলো ছায়ায় আমি একা দাঁড়িয়ে। আমার বাড়ির গেটে খিলানের উপর একটা সুগন্ধ ফুলের লতা লতিয়ে উঠেছিল। গাছটি তখন সাদা ফুলে ফুলে ভরা। জ্যোৎস্নায় সেগুলো আরও সাদা, সুন্দর ও স্বপ্নময় বলে মনে হচ্ছে। হঠাৎ আমার মন নীল সিন্ধু পারে সুদূর ইজিপ্টের দিকে ছুটে গেল। চোখের সামনে ছায়ার মতো ভেসে উঠল বিশাল নাইল, তার তীরভূমিতে পাম শ্রেণী, দূরে আকাশের গায়ে পিরামিড, তার উপর নির্ভেগ নীল আকাশে উজ্জ্বল চাঁদ, সব যেন নির্মল জ্যোৎস্নায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দূরে গির্জায় ঘড়িতে ঢং ঢং করে রাত্রি 12টা বাজল। সেই শব্দে আমারও কিছুটা চমক ভেঙে গেল। আমি ঘর থেকে বেরিয়ে বারান্দার দরজায় খিলাটকে আমার ঘরের দরজাটাও বেশ করে এঁটে বন্ধ করে দিলাম। ওক কাঠের ভারী দরজা খাপে খাপে বসে গেল। চিমনির চুল্লিতে তখন খুব তেজে আগুন জ্বলছে। আমি সেটা আরও উস্কে দিয়ে টেবিলের কাছে সরে এসে রাজকুমারীর কোমল ও রক্তাক্ত হাতখানি দু হাতে তুলে নিলাম। সেই সময় হাতখানি স্পর্শে আমার সারা শরীরের মধ্যে কেমন একটা শিহরণ বয়ে গেল। সেই সঙ্গে মনে পড়ল আজ ওই রাতে রাজকুমারী হাতখানি আমার কাছ থেকে নিতে আসবেন। আমার মন আরো বিষণ্ণ হয়ে উঠল। আমি ভগবানের কাছে প্রার্থনা করে হাতখানিকে প্রদীপের চুল্লির ঠিক মাঝখানে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে চারধার থেকে খড় জিহা মেলে শত শত অগ্নিশিখা তাকে ঘিরে দগ্ধ করতে লাগলো। সে সুগন্ধি আরক মাখি হাতখানি মমি করা ছিল, সেটি অগ্নিস্পর্শে তার সুন্দর গন্ধে ঘরখানি ভরে গেল। আমি স্থির দৃষ্টিতে চুল্লির দিকে তাকিয়ে রইলাম। নিস্তব্ধ নির্জন ঘর, কেবল চুল্লি থেকে একটু একটু শব্দ হচ্ছে। ক্রমে হাতখানাকে নিঃশেষে জীর্ণ করে অগ্নিশিখাগুলি সাপের মতো ফনানত করে রক্ত উজ্জ্বল অঙ্গরাশির উপর দিয়ে লতিয়ে এক এক দিকে যেন মিলিয়ে যেতে লাগলো। অবশেষে কেবল তপ্ত ও গাঢ় রক্তবর্ণ উজ্জ্বল অঙ্গরাশি ছাড়া চুক্তিতে আর কোনো কিছু দেখা গেল না। আমি নিঃশ্বাস ফেলে চেয়ার থেকে উঠতেই বাইরের দরজায় প্রচণ্ড আকাশের শব্দ শুনে স্থির হয়ে দাঁড়ালাম। প্রথমে মনে হলো প্রবল বাতাস দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু পরক্ষণেই নিজের ভুল বুঝতে পারলাম। এই সময় কোথাও এতটুকু বাতাস ছিল না, সব শান্ত ও তন্দ্রাচ্ছন্ন ছিল। বোধ হলো কে যেন বারান্দার ভারী দরজাটা প্রচণ্ড ধাক্কায় খুলে ফেলল। তারপরে দেখলাম আমার ঘরের অগল বন্ধ দরজাটাও হঠাৎ এক ধাক্কায় সশব্দে খুলে গেল।
ভাবলাম দস্যুদল ঘরে ঢুকেছে, কিন্তু তাকিয়ে দেখলাম সেখানে জনপ্রাণী নেই। কেবল খানিকটা চাঁদের আলোয় ঘরের মধ্যে এসে অনেকখানি জায়গা আলোকিত করে তুলেছে। এই দৃশ্য দেখে আমার হাত পা অসাড় হয়ে এলো। সেখান থেকে একবারে গেট অব্দি পরিষ্কার দেখা যেতে লাগলো। আমার এই দৃষ্টিসীমার মধ্যে কেবল গেটের খিলানের উপর জ্যোৎস্না ঢালা পুষ্পিত লতাটি ছাড়া আর কিছু নাই। হঠাৎ দেখলাম সেখানে যেন স্বচ্ছ বাতাসের একটা ক্ষীণ ছায়া একটু একটু করে বড় হচ্ছে, যেন কোনো অশরীরই ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ক্রমে সেটি সেখান থেকে আমার ঘরের বারান্দা দিয়ে এগিয়ে আসতে লাগলো এবং সেই সঙ্গে তার কায়া আরও স্থূল হয়ে উঠতে লাগলো। শেষে সেটা যখন আমার ঘরের অন্ধকারে এসে পৌঁছলো, তখন দেখলাম একটি সুন্দরী নারী মূর্তি। তার মাথা থেকে কোটিদেশ অবধি স্পষ্ট হয়ে উঠেছে। চলার বেগে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি একটু একটু দুলছে। আমি মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মূর্তিটি আরও এগিয়ে এলো। তার উজ্জ্বল ও আয়ত চোখ দুটি এবার আরও উজ্জ্বল হয়ে দুটি স্থির নক্ষত্রের মতো জ্বলছে। তার সারা মুখে ও দেহ ভঙ্গিমায় রাজকীয় ভাব পরিস্ফুট। আমার বোধ হতে লাগলো আমি যেন 3000 বৎসর আগের ইজিপ্টের এক রাজকুমারীর সম্মুখে অতি সম্ভ্রমে দাঁড়িয়ে আছি। রাজকুমারী ঘর পার হয়ে আমার পাশ দিয়ে চুল্লিটার দিকে এগিয়ে যেতে লাগলেন। এবার দেখলাম তার মাথায় উজ্জ্বল সোনার মুকুট চুলের উপর দিয়ে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। তার মধ্যেখানে কপালে একটি উদ্যত ফনা সোনার সাপ, আর তার কোটি দেশে ঘিরে উজ্জ্বল রত্নভরণ ঝলমল করছে। রাজকুমারী মরাল গতিতে চুল্লির কাছে গিয়ে নত হয়ে সেই উজ্জ্বল অঙ্গরাশির মধ্যে থেকে কি যেন দুহাতে তুলে নিলেন। তারপরেই আমার দিকে ফিরে দাঁড়ালেন। তার মুখ, চোখ দুটি ও দেহখানি যেন পরম উল্লাসে দুলে উঠল। তার সে উজ্জ্বল দৃষ্টি, সেই চোখ দুটি আজও আমার চিত্তাকাশে উজ্জ্বল হয়ে আছে। সেই সময় তার ক্ষীণ অধর দুটি কি যেন বলতে গিয়ে একবার মৃদু কম্পিত হলো। সে কথা আমার কানে পৌঁছল না বটে, কিন্তু তার মর্ম আমার অন্তর স্পর্শ করল। বুঝলাম তিনি এই হতভাগ্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমারও মাথা আপনা হতেই সম্ভ্রম নত হয়ে গেল। তারপর রাজকুমারী হাত দুখানি ধীরে ধীরে ললিত হয়ে তার মাথার উপর তুলে দিকে আমার দিকে অতি ধীর মাথা নুয়ে আবার গর্বিতভাবে সোজা হয়ে উঠে একটু একটু করে দরজার দিকে পিছিয়ে যেতে লাগলেন। আমিও যন্ত্রচালিতের মতো ধীরে ধীরে তার সঙ্গে চললাম। ক্রমে সেই ছায়ামূর্তি ঘর থেকে বার হয়ে বারান্দা দিয়ে খোলা চাঁদের আলোয় ফুলের মৃদু গন্ধ ভরা বা শান্ত বাতাসে ভাসতে ভাসতে খিলানের কাছে পৌঁছল। এই সময়ের মধ্যে তার দেহ একটু ক্ষীণ হয়ে এসেছিল, তখন আরও ক্ষীণ হয়ে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। কিন্তু চোখ দুটি তখনও তেমনি উজ্জ্বল। ক্রমে তার সারা দেহ অদৃশ্য লোকে লীন হয়ে গেল। বাতাসে ভেসে রইল কেবল নক্ষত্রের মতো উজ্জ্বল চোখ দুটি। শেষে সে দুটিও স্নান হয়ে রাতের আকাশে মিলিয়ে গেল। আমার চোখের সামনে ফুটে রইল কেবল সাদা স্বপ্নালস ফুলগুলি, আর মনের মধ্যে সেই জ্যোৎস্না রাতের বিচিত্র স্মৃতিখানি।